একটি এমন কাজ যার জন্য আপনাকে পে করা হবে $1.2 মিলিয়ন, অর্থাৎ 30 কোটি টাকারও বেশি। আর সেই কাজটি হলো একটি লাইট হাউসকে গার্ড দেওয়া। এখানে কাজে আপনার বস বলে কেউ থাকবে না। আপনি যখন ইচ্ছা কাজ করতে পারেন, যখন ইচ্ছা ঘুমাতে পারেন, ফিশিং করতে পারেন, সবই আপনার মতোই হবে। শুধু আপনাকে দায়িত্ব করে খেয়াল রাখতে হবে যে এই লাইট হাউসটির লাইট যেন কখনো না নিভে যায়। হ্যাঁ, শুধুমাত্র এটিই হলো কাজ, যে এই লাইট হাউসের লাইটটিকে সর্বদা জ্বালিয়ে রাখা, আর যার বিনিময়ে আপনি প্রতি বছর 30 কোটি টাকারও বেশি স্যালারি পাবেন। এবার আপনাদের ভাবনাটিকে আগে বাড়ানোর আগে আমি আপনাদের বলে রাখি যে এটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কাজগুলির মধ্যে একটি, জুমান লাইট হাউসের দেখাশোনা করা। কারণ এটি ভূপৃষ্ঠে নয়, ভূপৃষ্ঠ থেকে সমুদ্রের অনেকটাই মাঝখানে অবস্থিত। আর আপনি এই কাজের জন্য অ্যাপ্লাই করার আগে আপনাকে বলে রাখি যে এখানে আপনার সঙ্গে সময় কাটানোর মতো কেউ দূরের কথা, আপনার সঙ্গে কথা বলার মতো কেউ থাকবে না। চারিদিকে শুধু ধুধু সমুদ্র আর সমুদ্র। আর তার থেকে বড় বিষয় হলো সমুদ্রের এই এরিয়াটিতে বড় বড় ঝড় দেখা যায় এবং এখানে সমুদ্রের ঢেউ 10 মিটার পর্যন্ত উঁচু হয়ে থাকে, যা কিনা আপনাকে এক নিমেষেই গিলে নিতে পারে। এই কাজের মধ্যে আপনার জীবন যাওয়ারও ঝুঁকি রয়েছে। এই যে ছবিটি আপনারা এখন দেখতে পাচ্ছেন, এটি ঝড়ের সময় তোলা রেস্কিউ টিমের একটি ছবি, যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে কিভাবে সমুদ্রের ঢেউটি এই লাইট হাউসটিকে গ্রাস করে ফেলেছে। কিন্তু কোনো দুর্ঘটনা হওয়ার আগেই ওই রেস্কিউ টিম লাইট হাউস কিপারটিকে উদ্ধার করে নেয়। এত কিছু জানবার পর হয়তো আপনাদের মনে প্রশ্ন আসছে যে এতই ঝুঁকি সম্পন্ন এই লাইট হাউসটিকে বানানোর বা কি দরকার ছিল, এবং এত টাকা খরচ করে এত ঝুঁকি নিয়ে কেনই বা লাইট হাউসটির লাইটটিকে সর্বদা জ্বালিয়ে রাখতে হবে। আপনার এই সকল প্রশ্নের উত্তর জানতে গেলে আমাদের আগে জানতে হবে যে লাইট হাউসটি কবে, কেন এবং কে বানিয়েছিল। আসলে ঘটনাটি ছিল এনশিয়েন্ট সময়কার। তখনকার যাতায়াতের জন্য না তো কোনো রোড ছিল আর না ছিল কোনো গাড়ি। তখন দূরের রাস্তা যাতায়াতের জন্য এবং ব্যবসা বাণিজ্যের জন্য জলপথ ব্যবহার করা হতো। এবং সেই সময়কার একজন খুবই বিখ্যাত এবং অভিজ্ঞ নাবিক ছিলেন মার্সিয়াস, এবং তার অনেক বড় বড় এবং ভয়ঙ্কর সমুদ্র সফরের অভিজ্ঞতা ছিল। কিন্তু এই ক্যাপ্টেনের সঙ্গে একটি দুর্ঘটনা হতে যাচ্ছিল। বন্ধুরা, যেমনটা আপনারা জানেন যে আগেকার সময় জাহাজ কাঠেরই তৈরি করা হতো এবং যা আজকালকার জাহাজের তুলনায় অনেকটাই কমজোরি হতো। ঠিক এমনই একদিনে মার্সিয়াস তার জাহাজটি নিয়ে রাতের অন্ধকারে সমুদ্র পাড়ি করছিল এবং হঠাৎই তার জাহাজটি জলের নিচে থাকা পাথরের সঙ্গে ধাক্কা লাগে এবং ফুটো হয়ে ভিতরে জল ঢুকতে শুরু হয় এবং ধীরে ধীরে জাহাজটি পুরো সমুদ্রের তলায় তলিয়ে যায়, যার ফলে মার্সিয়াসকে অনেক টাকার লোকসান ওঠাতে হয় এবং সে কোনো রকম সাঁতার কেটে পাড়ে চলে আসে। এবং এই দুর্ঘটনার পর তিনি এক সমাধানের জন্য উপায় খুঁজতে থাকে, যা কিনা সকলকেই এই ধরনের দুর্ঘটনার আগে সতর্ক করতে পারবে। এটি তো হলো 1 নম্বর সমস্যা। আর 2য় নম্বর সমস্যা হলো যে স্পেসিফিক ওশান বিশাল বড়। স্পেসিফিক ওশান এতটাই বড় যে আমরা যদি এর মধ্যে সমস্ত দেশকেই রেখে দিই তারপরেও কিছুটা ফাঁকা রয়ে যাবে, এমনকি 5টা চাঁদও তার মধ্যে ভালোভাবে ফিট হয়ে যাবে। আর এই সময় নাবিকরা যখন এই বিশাল সমুদ্রের উপর দিয়ে ভ্রমণ করত, তারা বুঝতেই পারতো না যে ভূভাগ কোথায় থেকে শুরু, এবং সঠিক দিক নির্ণয় করাও সে সময়কার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। এবং তখন তো জিপিএস বলে কিছুই ছিল না যা নাবিকদের সাহায্য করতে পারত। আসলে জিপিএস এর ইনভেনশন হয়েছে মাত্র 1973 সালে এবং সাধারণ মানুষদের জন্য অ্যাপ্লিকেবল হয়েছে 1978 সালে। তাই সেই সময় নাবিকদের সূর্য, চন্দ্র এবং নক্ষত্রদের দেখে দিক নির্ণয় করতে হতো। শুধুমাত্র এই ধরনের নেভিগেশন সিস্টেম থাকার কারণে নাবিকদের অনেক সমস্যার মধ্যে পড়তে হতো, যেমন ক্যাপ্টেন অ্যালেসের সঙ্গে হয়েছিল। আসলে ক্যাপ্টেন অ্যালেস ছিল সে সময়কার একজন কুখ্যাত নাবিক। সে যখন তার ক্রু মেম্বারদের সঙ্গে স্পেসিফিক ওশান ক্রস করছিল, তখন হঠাৎ করেই রাতের আকাশে মেঘ নেমে আসে, যার ফলে আকাশে তারা, চাঁদ সব ঢাকা হয়ে গিয়েছিল, যেগুলো দেখে তারা দিক নির্ণয় করছিল। এবং সেই সময় এক ভয়ঙ্কর ঝড়ও চলে আসে, যার ফলে তারা সঠিক দিক নির্ণয় করতে ব্যর্থ হয়। এবং পরদিন সকালে তারা দেখে যে তারা সমুদ্রের মাঝখানে অবতরণ করছে এবং কোন দিকে তাদের আসল পথ তারা বুঝে উঠতেই পারছিল না। এমনকি তাদের কাছে না কিছু খাবার ছিল আর না ছিল পান করার। খিদে এবং তৃষ্ণায় তাদের খুবই খারাপ অবস্থা হয়ে যায়। আর আমরা তো সকলেই জানি যে সমুদ্রের জল পান করা যায় না, যার ফলে তারা সমুদ্রের জলের উপর থেকেও জল না পান করতে পেরে অনেকেই মারা যায়। এবং ক্যাপ্টেন অ্যালেস অনেক কষ্টে ভূপৃষ্ঠ খুঁজে পায় এবং তারা সেখানে গিয়ে আশ্রয় নেয়। এবং এই ঘটনার পরেই পৃথিবীর সর্বপ্রথম লাইট হাউসের আবিষ্কার হতে চলেছিল। সেই সময় মেডিটেরিয়ান সমুদ্রের ধারে অবস্থিত ছিল এনশিয়েন্ট সিটি অফ আলেকজান্ড্রিয়া এবং সেখানকার রাজা ছিলেন ফিলাডেলফিয়া দ্য সেকেন্ড ফিলাডেলফিয়াস। এই এরিয়াটি সেই সময়কার একটি গুরুত্বপূর্ণ ট্রেড হাব ছিল এবং এই এরিয়ার সবচেয়ে বড় সমস্যা হলো এই এরিয়ার লোকেশন। আপনি যদি এই এরিয়াটিকে সঠিকভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এই শহরের কাছে জাহাজগুলিকে যেতে এই এরিয়াটি থেকে পাস করতে হতো। আর এই রাস্তার চারিদিকে দেখুন কত পাথর রয়েছে। আর তারা যখন রাতের অন্ধকারে এই জায়গাটি থেকে যেত তখন
তখন তাদের জাহাজ এই ডুবে থাকা পাথরগুলির সঙ্গে ধাক্কা লেগে ডুবে যেত, যার ফলে এখানকার রাজাকে অনেক লোকসান ওঠাতে হতো। কিং ফিলাডেলফিয়া সেই সময়কার তাদের এরিয়ার সি ট্রেডের সেফটির কথা ভেবে সেই সময়কার সুনামখ্যাত আর্কিটেক্ট স্ট্র্যাটসকে ডাকেন এবং তার কাছে এই সমস্যার সমাধানের জন্য সাহায্য চান এবং এরপর দুজনে মিলে একটি খুবই সুন্দর প্ল্যান বানান। তারা একটি আলোযুক্ত উঁচু মিনারের নির্মাণের পরিকল্পনা নেন, যা তাদের জাহাজগুলিকে অনেক দূর থেকেই সতর্ক করতে পারবে জলের নিচে লুকিয়ে থাকা ঝুঁকিপূর্ণ পাথরগুলি থেকে। এবং এরপর স্ট্র্যাটস তার কাজ শুরু করে দেয়, কিন্তু তারা এটা জানতো না যে তারা যেটি তৈরি করতে চলেছে সেটি পৃথিবীর ওয়ান অফ দি গ্রেটেস্ট ইঞ্জিনিয়ারিং অব দ্য মার্বেল হতে চলেছে। এনসেন্ট সিটি অফ আলেকজান্ড্রিয়ার সমুদ্র পাড়ে তৈরি হয়ে যায় আলোযুক্ত এই উঁচু মিনারটি, দ্য ফ্যারোজ অফ আলেকজান্ড্রিয়া। দ্য ফ্যারোজ অফ আলেকজান্ড্রিয়ার উচ্চতা ছিল 384 ফুট এবং এটিকে সাদা মার্বেল দিয়ে তৈরি করা হয়েছিল এবং এই লাইট হাউসের উপর একটি অনেক বড় আগুন জ্বলত, যেটিকে সর্বদা তেল এবং কাঠের মাধ্যমে জ্বালিয়ে রাখা হতো এবং এই লাইট হাউসটিকে পৃথিবীর 7টি এনসেন্ট আশ্চর্যের মধ্যে সেকেন্ড নম্বরে রাখা হয়েছে। এবং এই লাইট হাউসটি শুধুমাত্র উচ্চতার জন্য বিখ্যাত ছিল না, এর পিছনে অনেক জিনিয়াস টেকনিকও লুকিয়ে ছিল। স্ট্র্যাটস এই লাইট হাউসটিকে আরো বেশি উজ্জ্বল করার জন্য এর মধ্যে মিরর এবং লেন্সের ব্যবহার করেছিল, যার ফলে অনেক মাইল দূর থেকেও জাহাজের নাবিকরা এই লাইট হাউসের লাইটটিকে দেখতে পারত। এবং এই খবরটি যখন চারিদিকে ছড়িয়ে পড়ে তখন অনেক নাবিক নিশ্চিন্ত হয়, কারণ তাদের এবার আলেকজান্ড্রিয়ার কাছে থাকা পাথরগুলি আর বুঝতে অসুবিধা হবে না। এইভাবে পৃথিবীর প্রথম লাইট হাউস সেফটি এর সিম্বল হয়ে গিয়েছিল সকল নাবিকদের কাছে এবং এখান থেকেই এই লাইট হাউসের কনসেপ্ট পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে। প্রথমের দিকে এই লাইট হাউসগুলিকে সমুদ্রের পাড়েই তৈরি করা হতো, কিন্তু ধীরে ধীরে যখন সমুদ্রের পথে বাণিজ্য আরো বাড়তে শুরু করলো তখন ওই ব্যস্ত পথগুলিতে সমুদ্রের মাঝখানেও লাইট হাউস তৈরির কাজ শুরু করা হলো। এই কারণেই অনেক সময় সমুদ্রের মাঝখানেও লাইট হাউস দেখা যায়। প্রথমের দিকে সমস্ত লাইট হাউসেই আগুন জ্বালানো হতো এবং পরের দিকে মোমবাতি, গ্যাস বাল্ব এবং অয়েল ল্যাম্পও জ্বালানো হতো, কিন্তু আগুনের লাইট অতটা উজ্জ্বল ছিল না। ফলে যখন ইলেকট্রিক বাল্বের ইনভেনশন হয় তখন লাইট হাউসগুলিকেও চেঞ্জ করে আগুন থেকে ইলেকট্রিক বাল্বে কনভার্ট করা হয়, কারণ এর উজ্জ্বলতা অনেক বেশি হয়ে থাকে। কিন্তু শুধুমাত্র লাইট হাউসের লাইট উজ্জ্বল হলে হবে না, এই লাইটগুলিকে শত মাইল দূরে পৌঁছায় এই লাইট হাউসে থাকা লেন্সগুলি। 1800 শতাব্দী থেকেই এই লাইট হাউসের রিফ্লেক্টরগুলিকে লাইট পিছনে লাগানো হতো, কিন্তু তারপর ইঞ্জিনিয়াররা বুঝতে পারে যে এই রিফ্লেক্টরটিকে পিছনে না রেখে সামনে রাখলে লাইটগুলিকে আরো অনেক দূরে পৌঁছানো যাবে। কিন্তু সমস্যা ছিল যত মোটা লেন্স হবে তত আলোর ব্রাইটনেস কম হবে। কিন্তু এই সমস্যার সমাধান করেন ফ্রেঞ্চ ফিজিসিস্ট এবং ইঞ্জিনিয়ার ফ্রেসনেল, যে কিনা একটি অসাধারণ সলিউশন নিয়ে আসে। উনি সর্বপ্রথম লেন্সের উপরভাগটিকে এলোমেলো শেপের করে এবং সমস্ত লাইটটিকে একটি ডিরেকশনে ফেলেন, ফলে সমস্ত লাইটটি একটি নির্দিষ্ট জায়গা থেকেই রিফ্লেক্ট হতে থাকে, যার ফলে অনেক দূর পর্যন্ত এই উজ্জ্বল আলো পৌঁছানো সক্ষম হয়। এবং বর্তমানে প্রায় সব লাইট হাউসেই এই ফ্রেসনেল লেন্সেরই ব্যবহার করা হয়। এই ইনভেনশনটি লাইট হাউসকে রেভলিউশনাইজড করে আর এইভাবেই জাহাজগুলি শত মাইল দূর থেকেই তাদের দুর্ঘটনার সংকেত বুঝতে পারে। আর এভাবেই গড়ে ওঠে শত শত জাহাজকে রক্ষাকারী এই লাইট হাউস। এবং আমি যে আপনাদের প্রথমে জবটির কথা বলেছিলাম, আপনারা কি এত কিছু শোনার পরেও সেই কাজটি করতে ইচ্ছুক? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই ধরনের ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।